আরে এই জন্যই তো পাহাড়ে আসা বস। এইটা মানে এই যে কিক, মানে কখনো রোদ, কখনো মেঘ, কখনো কুয়াশা। ভিজিবিলিটি হয়তো ক্যামেরাতে যতটা ক্লিয়ার দেখাচ্ছে বাস্তবে ততটা ক্লিয়ার নয়। ধীরে সুস্থে চালালে এই যে মেঘের আনাগোনাটা, এই যে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা, এটা উপভোগ করা যাবে একেবারে অনায়াসে। হ্যালো জনগণ, তো কেমন আছেন আপনারা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। মাথায় ছাতা রয়েছে, বৃষ্টি পড়ছে বলে ছাতা রয়েছে। দেখে মনে হচ্ছে যেন কিউরেটর হিসেবে পিচ রিপোর্ট করতে এসেছি ক্রিকেট খেলার, কিন্তু না, পিচ রিপোর্ট আমি করছি না। যাই হোক, সে কথা। মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছে তথা যা। আমাদের বাংলার এই প্রচলিত প্রবাদ বাক্যকে মাথায় রেখে আজকে ৩রা জুন মঙ্গলবার আমি আর বরুণ বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী আর একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দেখে বুঝতেই পারছেন এবারও কিন্তু আমরা যাচ্ছি ৪ চাকাতে। হ্যাঁ, আরো একটা নাইট ড্রাইভ হবে, নাইট জার্নি হবে। এই নাইট ড্রাইভ বা নাইট জার্নি কিন্তু আমার আর বরুণের কাছে আলাদা একটা কিক দেয়, একটা আলাদা একটা স্পার্ক আসে। আমরা দুজনাই কিন্তু খুব এনজয় করি এই নাইট জার্নিটা। এবার আমাদের ডেস্টিনেশন কিন্তু হচ্ছে উত্তরবঙ্গ। কি উত্তরবঙ্গ শুনে মনের কোনো এক কোনায় একটু হিমেল হাওয়ার পরশ লাগলো না? হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ দক্ষিণবঙ্গে যে গরমের একটা ভ্যাপসা গরম বা দাবদাহ গেল শনিবার থেকে শুরু হয়েছে, তার থেকে কিন্তু উত্তরবঙ্গের টেম্পারেচার কম। উত্তরবঙ্গের কোথায় যাচ্ছে? উত্তরবঙ্গ আসলে কিন্তু মাথায় প্রথমে হিট করা হচ্ছে যে পার্বত্যের রানী দার্জিলিং এর কথা। বাট আমরা উত্তরবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে যাচ্ছি না, আমরা যাচ্ছি এবার তার পাশের জেলা কালিম্পং ডিস্ট্রিক্টের বেশ কিছু অফবিট ডেস্টিনেশনে। সবারই প্রথমে আজকে রাত্রে আমরা স্টার্ট করছি নগদারার উদ্দেশ্যে। আর বহুদিন পর কিন্তু আমরা আজকে জার্নি স্টার্ট করলাম রানাঘাট থেকে। গাড়ির ভেতরে গুগলে ম্যাপ কিন্তু সেট হয়ে গেছে নগদারা পর্যন্ত। আর আমরা কোন রাস্তা দিয়ে যাব, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট চাবি গেটে। গেট পড়ে আছে, ট্রেন শান্টিং এর কাজ চলছে। এই শান্টিং হয়ে গেলে গেট খুললে আমরা জিএনপিসি রোড ধরে সোজা গিয়ে হিট করব NH-12-এ। আর এই রাস্তা ধরেই টান টান বেরিয়ে যাব সোজা শিলিগুড়ি পর্যন্ত। আর শিলিগুড়ি থেকে কোন রুট ধরছি, কি বৃত্তান্ত, সে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। আর রাস্তায় কি করছি, কোথায় দাঁড়াচ্ছি, কত টাকার টোল পড়ছে, কত টাকার ফুয়েল আমাদের লাগছে, সেই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এই পর্বের এই ভিডিওতে। হ্যাঁ, খরচ প্রসঙ্গে আপনাদের কথা আমি বলেছি। এবার সবারই প্রথমে বলি, আমি তেলটা সন্ধ্যাবেলাতেই ফুয়েল করে নিয়েছিলাম। ফুয়েল কস্ট আমাদের এই পর্যন্ত পড়েছে ৩২০০ টাকা, মানে ফুল ট্যাঙ্ক করেছি। ফুল ট্যাঙ্ক করে নেওয়াতে ৩২০০ টাকা আমার ডিজেল লেগেছে। এই ৩২০০ টাকা ডিজেলে অ্যাকর্ডিং টু গাড়ির ওডোমিটার মাইলেজ দিচ্ছে হচ্ছে ৭৮০ কিলোমিটার। আর গুগল বাবা অনুসারে রানাঘাট থেকে নগদারায় আমাদের যে রিসর্ট আছে, নগদারার লেক ভিউ রিসর্ট, সেই পর্যন্ত যেতে টোটাল ডিস্টেন্স কভার করব ৫৯৫ কিলোমিটার। আমরা আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজা, যেটা হচ্ছে বামনডাঙ্গা টোল প্লাজা, সেই টোল প্লাজাতে চলে এসেছি। এখানে আমাদেরকে টোল দিতে হবে ১০৫ টাকা ছোট গাড়ির ক্ষেত্রে। টোল কাটা কমপ্লিট। এবার আমরা এগিয়ে চললাম বহরমপুরের দিকে। বৃষ্টি মাথায় নিয়ে যাত্রা শুরু করেছে। এখনো পর্যন্ত এন্টায়ার রোডে কিন্তু বৃষ্টি পড়ছেই। আর আরো বেশি যেটা প্রবলেম হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এই যে বড় যে গাড়িগুলো যাচ্ছে, যেরকম হচ্ছে বিভিন্ন ভলভো রয়েছে, লরি রয়েছে, এই বিভিন্ন গাড়ির যে চাকার যে জল, সেটা কিন্তু বারবার উইন্ডস্ক্রিনের মধ্যে চলে আসছে। এটা দেখতে পাচ্ছি যে উইন্ডস্ক্রিনটাকে পুরোটা ওয়াইপ করে কিন্তু ক্লিয়ার করা যাচ্ছে না, কারণ জলটা রয়েই গেছে। একবার ক্লিয়ার করলে পরবর্তী গাড়ির জলটা আবার এসে পৌঁছাচ্ছে। উইন্ডস্ক্রিনটাকে কন্টিনিউয়াসলি কিন্তু একটা বিজি রাখছে, মানে একটা হেজ কন্ডিশনে আসছে। তো যাই হোক, আমরা এই সমস্ত কিছুকে সাথে নিয়ে, মাথায় বৃষ্টি নিয়েই এগিয়ে চললাম বহরমপুরের উদ্দেশ্যে। ঘড়িতে রাত্রির ১টা ২০, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বহরমপুর বাইপাসে। আর এই পর্যন্ত আমরা রানাঘাট থেকে ১২০ কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম ১ ঘন্টা ৪০ মিনিটে। নেক্সন যথেষ্ট ভালো গাড়ি, যথেষ্ট ভালো গাড়ি। এই গাড়ি নিয়ে কোনো কমপ্লেন হয় না। তবে ওই যে বলায় না, সব ভালোর ভেতরে কিছু কালো থাকে।
নেক্সনের সেইটা হচ্ছে একটু উইক পয়েন্ট, সেটা হচ্ছে লাইট। এই নাইট ড্রাইভের ক্ষেত্রে আমি অন্তত বারবার বলে থাকি যে লাইটটা খুব মানে ভালো হওয়া উচিত, বাট নেক্সনের ক্ষেত্রে লাইটটা ভালো, তবে আমার মনে হয় যে আরেকটু ভালো হলে বেটার হতো আরো, মানে জাস্ট ভালোর তো কোনো শেষ নেই। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে যে লেজার কাটিং এখন যে সমস্ত এলইডি লাইটগুলো কোম্পানি থেকে দিচ্ছে, সেই সমস্ত লাইটগুলো কিন্তু কোনো একটা জায়গায় মানে একেবারে খেয়ে নিচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না। এই রোডের আলোগুলো না থাকলে এই লাইটটার পাওয়ার অতটা স্যাটিসফাইড নয়, যেটা আমাকে ট্রিগার করে। আমরা আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল প্লাজা শিবপুর টোল প্লাজাতে আসলাম। এখানে আমাদের গাড়ির টোল দিতে হবে 130 টাকা। আর এই টোল প্লাজাটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রথম টোল প্লাজা। টোটাল NH-12 যে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে গেলে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বলা হয়, নদিয়া জেলার ক্ষেত্রে দুটো টোল আছে, একটা হচ্ছে আয়েশপুর টোল, আর একটা টোল হচ্ছে যেটা আমরা একটু আগে ক্রস করে আসলাম। আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে বলছে দুটো টোল, একটা হচ্ছে শিবপুর যেটা আমরা এইমাত্র ক্রস করলাম, আর পরবর্তী যে টোলটা পড়বে সেটা হচ্ছে চান্দের মোড় টোল প্লাজা। আর এছাড়া মালদাতে দুটো রয়েছে, একটা হচ্ছে ওই 16 মাইল টোল প্লাজা আর একটা গাজল টোল প্লাজা, আর উত্তর দিনাজপুরে আর একটা টোল পড়ে। টোটাল রায়গঞ্জের কাছে একটা টোল পড়ে। হ্যাঁ, এই হচ্ছে টোটাল টোলের সংখ্যা। এখানে কাটলো আমাদের 130 টাকা। এই রাস্তায় দ্য ফেমাস পাপুদা ধাবায় চা পানের জন্য একটু দাঁড়িয়ে গেছি। নাইট ড্রাইভ, চা কিন্তু অত্যাবশ্যকীয় জিনিস একটা। তবে এবার নর্মাল চা আমরা নিইনি, দুজনে কিন্তু একটু কেত মেরে গ্রিন টি নিয়েছি। রাত্রিবেলায় গ্রিন টি কি কম্বিনেশন! লোকে সকালে খায় হচ্ছে ফ্যাট ডিজলভের জন্য, আমরা মধ্যরাত্রে গ্রিন টি নিচ্ছি পাপুদা ধাবায়। রানাঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আমরা আমাদের যাত্রাপথের 3 নম্বর টোল প্লাজা তথা মুর্শিদাবাদের জেলার দ্বিতীয় টোল প্লাজা চান্দের মোড় টোল প্লাজাতে এখন রয়েছে। চান্দের মোড় টোল প্লাজায় আমাদেরকে টোল দিতে হবে 75 টাকা। হয়ে গেছে টোল দেয়া। এবার টোল দিয়ে আমরা এগিয়ে চললাম ফারাক্কার উদ্দেশ্যে। একটা রোড আপডেট ছোট করে দিয়ে রাখি, এই আইরন ব্রিজের আগে থেকে আইরন ব্রিজটা ক্রস করে আসা পর্যন্ত একটা 5 কিলোমিটারের একটা গ্যাপ যেটা আছে, এইখানটায় কিন্তু রোডের কনস্ট্রাকশনের ওয়ার্ক চলছে বলে এখন মানে বর্তমানে একটা সাইডের রাস্তা বন্ধ করে রাখা আছে, একটা সাইড দিয়েই দুই দিকের গাড়ি কিন্তু পাস করছে। রোডের কন্ডিশনের বিভৎস বড় বড় গর্ত আছে। যারা আপনারা এই মুহূর্তে মানে এই আপকামিং ডেজের মধ্যে নর্থ বেঙ্গলের দিকে আসতে চাইছেন, তারা কিন্তু এইটা মাথায় রাখবেন, মানে বিশেষত যারা ড্রাইভ করে আসতে চাই তাদের জন্য আমি বলছি এইটা একটু মাথায় রাখবেন। কারণ এই আয়রন ব্রিজের আগে আর পরে ইনক্লুডিং আয়রন ব্রিজটা রোডের কন্ডিশন কিন্তু খুব খারাপ আছে এবং বড় বড় গর্তও আছে। 3 ঘন্টা 15 মিনিটে আমরা কিন্তু রানাঘাট থেকে ফারাক্কা এই 223 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। তার মানে অ্যাভারেজ স্পিড ধরুন আপনারা ওই আমাদের ওই 70 থেকে 75-এর মধ্যেই রয়েছে, খুব বেশি আমরা রিস্ক নিইনি, মানে একদমই জোরে চালাইনি। ফারাক্কা স্টেশনে কোনো একটা ট্রেন ঢুকছে, ব্যারেজের ওপর থেকেই আসলো, ডাউনে কোনো ট্রেন ঢুকছে। দিনের বেলা হলে সত্যি খুব ভালো লাগতো, আপনারা দেখাতে পারতাম তাকে, তাও যতটা পারছি ততটা দেখানো হচ্ছে আর কি। ক্যামেরাতে যতটা আমি পারলাম ঠিক ততটাই এই ট্রেনের ফুটেজটা আপনাদের জন্য তুলে ধরলাম। আর আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি। আমরা আমাদের যাত্রাপথের 4 নম্বর টোল যেটা হচ্ছে 18 মাইল টোল প্লাজাতে এখন এসছি। সমস্ত জায়গায় লরিগুলো একেবারে যেভাবে রয়েছে, কে কোথায় দাঁড়িয়ে আছে কি বৃত্তান্ত কিছুই বোঝা যাচ্ছে না। কি অবস্থা ভেবে দেখুন একবার, 18 মাইল টোলে 140 টাকা, মানে এখন পর্যন্ত যে টোলগুলো আমরা দিলাম তার থেকে সব থেকে হাইয়েস্ট পেড টোল হচ্ছে এই 18 মাইল টোল। আর 18 মাইল টোলে প্রায় 10 মিনিট হয়ে গেল
কোনো কিছুরই ব্যবস্থা ঠিকঠাক মতন নেই। আমার ডান দিকে যেটা রয়েছে 4 নম্বর লেনে যে টোল গেটটা, এই লরিটা অনেকক্ষণ থেকেই আগু পিছু করেই যাচ্ছে, তার কোনো কিছুই করতে পারছে না। যাই হোক গে, এবার এই দেখো আমার বাঁ সাইডেও দেখো এই লরিও পিছন দিকে যাচ্ছে, ব্যাকে যাচ্ছে, কি সমস্যা জানি না। যাক, আমরা চলে এসেছি, আমরা যে লাইনটা ধরেছিলাম ফরচুনেটলি আমরা সেই লাইনটা ক্লিয়ার পেয়েছি। আমাদের ফাস্ট্যাগ এখানে ভ্যালিডেশনের কাজ চলছে, ভ্যালিডিফাইড হয়ে গেছে, টোল কাটা কমপ্লিট। আমরা এগিয়ে চললাম এবার রায়গঞ্জের দিকে। সেই একই গল্প, আমরা আমাদের যাত্রাপথের 5 নম্বর টোল গাজল টোল প্লাজাতে আসলাম। এখানেও লম্বা লারির মানে গাড়ির যে লাইন যেটা লম্বাই হয়ে রয়েছে, লরি বাস সবই দাঁড়িয়ে আছে। আর এখানে যেটা টোল কাটছে সেটা হচ্ছে 65 টাকার টোল, আর এটা মালদা জেলার দ্বিতীয় ও সর্বশেষ টোল NH-12-এ। টোল কাটানো হলো 65 টাকার টোল। এই টোলের এখানেও কিন্তু আমাদেরকে লরি গাড়ির জ্যামে প্রায় 10 মিনিট দাঁড়াতে হলো। আমাদের যাত্রাপথের এই টোলটার নামটা আমি লিখে দেবো, আমি এক্স্যাক্টলি টোলটার নামটা এই মুহূর্তে মনে নেই। এটা রায়গঞ্জ যে বাইপাস আছে সেইটা ক্রস করে আসার পরে এই টোলটা পড়ে, আর এখানে টোল হচ্ছে 50 টাকা। ঘড়ির সময় জানান দিচ্ছে এখন সকাল 6:05, আর আমরা 400 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছালাম বিহারের কিষানগঞ্জ। কিষানগঞ্জে ঢোকার সাথে সাথেই বাসের টায়ার ফেটে গেছে। বাস এখানে কি অবস্থায় রয়েছে, এই বাসটা কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে টানছিল, এটাও শিলিগুড়িরই বাস। তার মানে আপনারা একটু ভেবে দেখুন, যেটা হচ্ছে যে এই 6 ঘন্টা 35 মিনিটে আমাদের এই 400 কিলোমিটার আসতে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে পরবর্তী আমাদের যে রাজ্য মানে পড়শি রাজ্য বিহারে এখন, আর বেশ কিছু ডিস্ট্রিক্ট কিন্তু আমরা অলরেডি চেঞ্জ করেছি মানে পার করে এসেছি। এই ফ্লাইওভারটার বাঁ দিকে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। এই যে বাইকার যাচ্ছে, আর দেখো আরো যারা বাইক নিয়ে রাইডিং এ যারা আসতে পারো যে রাইডার্স, অনেকক্ষণ থেকেই কিন্তু ইনাদের সঙ্গে আমার বেশ কিছুটা, কখনো তারা আগে যাচ্ছে কখনো আমি আগে যাচ্ছি। এই রাস্তাটার কোয়ালিটিটা ভালো করেছে, পিচ দিয়েছে। এখন পূর্ণিয়ার মোড় পর থেকে আনতে পারছে মানে আরো এটা ভেঙে চুরে থাকবে। এটার অবস্থা খারাপ ছিল, এটা খারাপ ছিল, এটা এখন ভালো করেছে। NH-27টা ভালো করেছে, NH-12 যেখানে যেখানে ভালো ছিল সেখানে বাবা কি বিচ্ছিরি সব বড় বড় গর্ত। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকাল 7:25, আর আমরা এই মুহূর্তে 471 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে দাঁড়িয়েছি ঘোষপুকুর মোড়। এই নকদারা যেতে গেলে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ঘোষপুকুর থেকে শিলিগুড়ি হয়ে সেবক হয়ে ওদলাবাড়ি হয়ে পৌঁছাবে নকদারায়, আর একটা রাস্তা যেটা আমরা ধরবো সেটা হচ্ছে এই ফুলবাড়ি হয়ে লাটাগুড়ি হয়ে মালবাজার হয়ে যাচ্ছে হচ্ছে আপনার নকদারা, মধ্যে গরুবাথানটা পড়ছে। এর উপরে যে ফ্লাইওভারের রাস্তা আছে সেই রাস্তাটা যাচ্ছে ফুলবাড়ির দিকে। আমরা নকদারা যাওয়ার জন্য এই ফ্লাইওভারের উপরের রাস্তাটা মানে ফুলবাড়ি হয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরবো। আর চলুন সেই রাস্তা দিয়েই আপনাদেরকে নিয়ে যাই কালিম্পং এর নকদারাতে। আর গাড়ির অবস্থা কি বলবো, পার্পেল বিউটি কিন্তু একেবারে কাদায় লেপ্টে গেছে। এটাই হচ্ছে বর্তমানে NH-12 NH-27 এর অবস্থা। এটার জন্য মেন দায়ী হচ্ছে বৃষ্টি। কালকে ওয়েদারটা যখন রানাঘাট থেকে বেরোচ্ছি তখন কিন্তু যথেষ্ট খারাপ ছিল, বৃষ্টির মধ্যেই আমরা স্টার্ট করেছিলাম। আর রাস্তায় বিভিন্ন পটহোল ছিল, কাদা ছিল, সেই সমস্ত বড় গাড়ির জলের দয়াতে আমাদের নেক্সান কিন্তু হতশ্রী কন্ডিশন। আমরা সেবকের রোডটা ধরিনি, আমরা যে রোডটা ধরেছি সেটা হচ্ছে আমবাড়ি ক্যানাল রোড হয়ে গাজলডোবা রাস্তাটা। আর এই মুহূর্তে আমরা গাজলডোবাতে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে যে
রাস্তা আছে সেই রোডটা ধরে লাটাগুড়ির দিকে যাব। আমরা এখন গাজলডোবা ব্যারেজের ক্রস করব, উপরে যাব। বন্ধ করে দিয়েছে তো। নতুন রাস্তার খোঁজ বা বেড়ে পাকামির ফল যে কতটা ভয়ানক হতে পারে সেটা কিন্তু আমরা হারে হারে টের পেলাম। চেয়েছিলাম সেবকটাকে অ্যাভয়েড করে জলপাইগুড়ি ময়নাগুড়ি হয়ে যাব হচ্ছে নকদারায়, কিন্তু মধ্যে গাজলডোবা বাদসাজলো নেই, অন্য রাস্তা দিয়ে এসে এখন আমরা দাঁড়িয়েছি দোমনিতে। আর দোমনিতে দাঁড়িয়েছি আমরা যেখানটা, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল আরতি অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাতে আমরা সকালবেলায় দুজনাই ফ্রেশ হলাম, মানে ব্রাশ ট্রাশ করলাম, আর এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। দুজনা নিয়েছিলাম অনিয়ন পরাটা, 1 কাপ করে চা, সাথে ছিল পিকল আর কার্ড। টেস্ট ভালো ছিল আর খুব সস্তা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। মানে আমাদের দুজনার ব্রেকফাস্টের জন্য খরচ হয়েছে কেবলমাত্র 190 টাকা। যাই হোক, এখান থেকে নকদারা কিন্তু এখনো 100 কিলোমিটারের উপরে বাকি রয়েছে, যেতে হবে ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছুঁই ছুঁই। তো চলুন বেশি সময় নষ্ট করব না, বেরিয়ে পড়ি দোমনি টু নকদারা। আর এই ভাই এখানে সমস্ত কিছু দেখভাল করে, এখানে আমাদের বিল কাউন্টার বা ম্যানেজারই বলা যেতে হবে ভাইকে সবকিছু। আচ্ছা, একটুখানি তুমি বলে দাও যে তোমাদের এখানে রুম টেরিফ কিরাম আছে। আচ্ছা, আমাদের এখানে যে রুম টেরিফ আছে, আমাদের সেমি ডিলাক্স আছে আর ডিলাক্স আছে, আচ্ছা। দু টাইপের রুম আছে। সেমি ডিলাক্স যেটা আছে ওটা আপনার 2400 প্লাস জিএসটি, আর ডিলাক্স যেটা আছে ওটা আমরা 2800 প্লাস জিএসটি। আচ্ছা, আর ডিলাক্স এর মধ্যে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রাখছি স্যার। বেশ। তাহলে তোমরা শুনে নিলে ভাই যেটা বললো, যদি কোনো সময় এই রুটে এসে রাত্রি নিবাসের জন্য চেষ্টা করো তাহলে তোমাদের প্রথম পছন্দ কিন্তু এই আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হওয়া উচিত। চলো বাই, আসছি। আমরা এখন মালবাজারে এসে পৌঁছালাম। সত্যি অনেকটা বেলা হয়ে গেছে, 11টা 40। আমরা এখন মালবাজারে আসার পর টুনবাড়ি মোড়ের পর্যন্ত সোজা রাস্তা ধরে চলে আসতে হবে। এই টুনবাড়ি মোড় থেকে দেখুন যে রাস্তাটা লাভার দিকে যাচ্ছে, মানে ডান দিকে, আমরা এই লাভার রোডটা ধরবো, ডান দিকের রাস্তাটা আমরা ধরে নেব। এই টুনবাড়ির মোড় থেকে নকদারার দূরত্ব হচ্ছে এক্সাক্ট 65 কিলোমিটার। এই টুনবাড়ির মোড় থেকে আমরা ডান দিকে লাভার রাস্তা ধরে নিলাম। খালি বিউটিটা দেখুন, ন্যাচারাল বিউটিটা দেখুন, খালি পাইন গাছ, হালকা হালকা রোদ উঠেছে, এই যে রাস্তা, আবর খাবর রাস্তা, শুধু উঁচু রাস্তা, সবকিছু একটা আলাদা এনজয়মেন্ট আছে। অফবিট জায়গায় অফরোডিং হতেই হবে। টুনবাড়ি থেকে লাভা রোড ধরার পরেই কিন্তু ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ। রাস্তার দুধারেই হচ্ছে চা বাগান আর চা বাগান। হ্যাঁ, নর্থ বেঙ্গল মানেই আমরা জানি চা বাগান আর পাহাড়ের হাতছানি। চা বাগানের দেখা তো পেয়ে গেছি অনেক আগেই, এবার দেখুন আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর পাহাড় সে তো যাচ্ছেই, চলুন সেটাও দেখাবো। এবার ঘরে ফেরার পালা। হ্যাঁ, সারা দিনে সকাল থেকে উঠে সেই চা পাতা তুলে যে যার মতন এবার বাড়ি যাবে। এই চা পাতা হয়তো ইনারা নিয়ে চলে যাবেন চায়ের ফ্যাক্টরির গাড়িতে, লোড করবেন, চলবে ফ্যাক্টরিতে, প্রসেসড হয়ে আসবে হয়তো আমার আপনার সবারই সকালবেলার চায়ের কাপে। সকাল সকাল নিজেরা খেয়ে নিয়েছি, এবার গাড়িকে খাওয়ানোর পালা। গাড়িকে খাইয়ে নিলাম গরুবাথান থেকে। এখান থেকে আমরা ট্যাঙ্ক ফুল করলাম, টোটাল 27 লিটার গেল, 2556 টাকা। ওই 2557 টাকা মেনে চলো ডিজেল নেওয়া হলো। দূরের পাহাড়ে কিন্তু মেঘের আনাগোনা চোখেই পড়ছে। আপাতত আমরা যেখানটা দিয়ে পাস করছি এইখানে রোদ রয়েছে, কিন্তু সামনের উঁচু পাহাড়গুলোতে কিন্তু মেঘের আনাগোনা চোখে পড়ার মতো। আরে এই জন্যই তো পাহাড়ে আসা বস, এইটা মানে এই যে কিক, মানে কখনো রোদ, কখনো মেঘ, কখনো কুয়াশা, সবকিছু মিলিয়ে যেন পাহাড়। ওফ, উই লাভ মাউন্টেন ফর দিস রিজন। লাভা আমাদের থেকে আর মাত্র 12 কিলোমিটার দূরে আছে। নকদারা যেতে গেলে লাভা হয়েই কিন্তু যেতে হয়। আর লাভা মানেই হচ্ছে মেঘের সাম্রাজ্য। রাস্তায় কিন্তু অলরেডি মেঘে পুরো ছেয়ে গেছে,
ভিজিবিলিটি হয়তো ক্যামেরাতে যতটা ক্লিয়ার দেখাচ্ছে বাস্তবে ততটা ক্লিয়ার নয়। ভিজিবিলিটি মাত্র 15 থেকে 20 মিটার পর্যন্ত হবে, এর বেশি কিন্তু নয়। তবে ঘাবড়ানোর কিছু নেই বস, আপনারা যারা গাড়ি ড্রাইভ করতে জানেন, ওয়েল স্কিল্ড, তারা কিন্তু পাহাড়ে অনায়াসেই আসতে পারে। প্রচুর সময় আছে, ধীরে সুস্থে পাহাড়টাকে উপভোগ করতে করতে, প্রকৃতিকে উপভোগ করতে করতে গাড়ি চালান। হ্যাঁ, এটা সত্যি কথা। বরুণ এখন ড্রাইভিং সিটে বসে আছে, বরুণ যে কথাটা বলছে এটা খুব সত্যি কথাই বলেছে, যে ধীরে সুস্থে চালালে এই যে মেঘের আনাগোনাটা, এই যে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা, এটা উপভোগ করা যাবে একেবারে অনায়াসে। আর এইটা উপভোগ করতে করতেই এই দেখো, এই যে গাড়িটা যেরকম আসছে, লাইট জ্বলছে, হ্যাজার্ড জ্বলছে, দিয়ে আমাদেরকে যেতে হবে। ঘড়ির কাঁটা এখন 1:40, মানে 14 ঘন্টা পর আমরা এখন এসে পৌঁছেছি লাভাতে। আপনারা যারা সেলফ ড্রাইভ করে আসবেন সেক্ষেত্রে গুগল ম্যাপের ভরসাতে আসবেন। গুগল ম্যাপে প্রথমে দেখাবে যে নকদারা যাওয়ার জন্য লাভাটা ক্রস করে 6 কিলোমিটার আসলে বাঁ দিকে একটা টার্ন নিতে হবে, নিয়ে আর 6 কিলোমিটার দূরেই হচ্ছে নকদারা। এটা একদম ঠিক, কিন্তু নিজেরা আসলে ওই রাস্তাটার কন্ডিশন প্রচন্ড বাজে। সেক্ষেত্রে আপনারা তখন কি করবেন, আপনারা লাভা থেকে লোলেগাঁও বা কালিম্পং এর দিকে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরবেন। মানে এই রাস্তাটা ধরে আপনাদের লাভা থেকে কালিম্পং এর উদ্দেশ্যে চলে আসতে হবে। আসলে দেখবেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, মানে যেখান থেকে প্রথম রাস্তাটা কাটিং নিচ্ছে নকদারার দিকে, সেই রাস্তা থেকে 10 কিলোমিটার আপনাদের চলে আসতে হবে টুয়ার্ডস কালিম্পং বা লোলেগাঁও। সেখানে আসার পর এই একটা বড় মোড় দেখতে পারবেন, যেখান থেকে অনেকগুলো রাস্তা ভাগ হয়েছে। সেইখানে আপনাদেরকে আসার পর এই যে রাস্তাটা, মানে যে রাস্তাটায় আমি এখন হাঁটছি, এই রাস্তাটা ধরতে হবে নকদারা যাওয়ার জন্য। কারণ এই রাস্তাটা অনেক বেশি ভালো রাদার দ্যান প্রথম রাস্তা। এবার যদি কোনোভাবে আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সুবিধার্থে আপনারা নোট করবেন এই গিডডাবলিং পিএসসি যে ব্যানারটা আছে, বা হসপিটাল বলে যে ব্যানারটা আছে, এই বোর্ডটাকে আপনারা এখানকার একটা রেফারেন্স ফ্রেম ধরে নিতে পারেন। ধরে যেদিকে লরিটা চলে গেল এই রাস্তাটা ধরে গিডডাবলিং হয়ে বুধে বাজার হয়ে চলে যাবেন নকদারা। এতক্ষণ ওপরে উঠেছি, এইবার নিচে নামছি। বাঁদিকে যে টানটা বলে দিলেন দাদা, যে সামনের বাজার থেকে, সেই বাঁদিকে আমরা ঘুরে এবার নিচে নামা শুরু করলাম আমাদের রিসর্টের জন্য। দেখুন খুদে খুদে পাহাড়ি বাচ্চারা কিন্তু স্কুল থেকে ফিরছে। অবশেষে নকদারা বোটিং লেকে আমরা ঢুকছি। একদম দেখুন, সবারই প্রথমে দেখুন আমাদের স্বাদের গাড়ির কি অবস্থা। খানাখন্দ দিয়ে ফাইনালি 15 ঘন্টা পর প্রায় 615 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম নকদারা। আর যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নকদারা লেক ভিউ রিসর্টের পার্কিং এরিয়া। গাড়ি এখানে পার্ক করতে হবে। আর কথাতেই আছে একটা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। দেখো সামনে আমাদের অভিষ্ট নকদারা লেক, আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে নকদারা লেক ভিউ রিসর্ট। আজ রাতে আমরা কিন্তু এই রিসর্টেই স্টে করছি। হ্যাঁ, রিসর্টের ট্যুর হবে, কি কি অ্যামিনিটিস আছে, কি ফেসিলিটিস আছে, সমস্ত কিছু তুলে ধরবো একটা ডেডিকেটেড ভিডিওতে। আর নকদারাতে আমরা যখন এসে পৌঁছালাম, তাহলে আমরা আপনাদেরকে নকদারায় কি কি দেখাবো, মানে কি কি অ্যাক্টিভিটিস আপনাদের জন্য নকদারায় আছে, কেন আসবেন, সে সমস্ত কিছু নিয়ে আমরা আরও একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো। এই ভিডিওয় এই পর্যন্ত প্রচুর জার্নি হয়েছে। ফ্রেশ হই, মধ্যপ্রদেশে খণ্ডযুদ্ধ মানে ছুঁচোয় ডন দিচ্ছে, খাওয়া দাওয়া করি। টাটা।